প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি যে এখান থেকে আজকে ক্লাসে দেখতে সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, অর্থনীতির দ্বিতীয় অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছর 2টি করে প্রশ্ন আসে। তবে এর মধ্যে এই সংক্রান্ত যে আজকে ক্লাসটা হচ্ছে সেটি ক্লাস নিয়েছি। তবে আমি সবসময় চেষ্টা করি স্টুডেন্টদেরকে একটু সহজভাবে গণিত শেখানোর জন্য। তো আজকে যেটা মূলত করবো, দেখো, চাহিদা সমীকরণের নির্ণয়ের একটি ক্লাস অলরেডি নিয়েছি। আজকে আরেকটি ক্লাস নিচ্ছি এবং সেটিকে একটু ভিন্নভাবে কিভাবে করা যায় সেটি দেখাচ্ছে তোমাদেরকে। তোমাদের যেটাই সহজ লাগবে তোমরা সেটাই পরীক্ষা লিখতে পারবে এবং দুইটা পদ্ধতি তোমার পরীক্ষার আনসারটা অবশ্যই অ্যাকসেপ্টেবল হবে। তো চলো আমরা পড়ে চলে যাই। দেখো, এই প্রশ্নটা যদি তুমি বুঝতে পারো, এই সংক্রান্ত আরো প্রশ্ন এসেছে বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2023 সালে, বরিশাল বোর্ড, ঢাকা বোর্ড 2021 সালে। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই সলভ করতে পারবে। একই ধরনের প্রশ্ন, শুধুমাত্র মানটা পরিবর্তন হয়েছে। দেখো, প্রথমে বলেছে উদ্দীপক আলোকে চাহিদা সমীকরণ নির্ণয় করো। এবং উদ্দীপক আলোকে চাহিদার স্থিতিস্থাপক নিরূপণ করে দ্রব্যের প্রকৃতির উপর, অর্থাৎ স্থিতিস্থাপকতা নির্ণয় করার পরে তোমাকে বলতে হবে এটা কি ধরনের পণ্য, এটা কি বিলাসজাত পণ্য নাকি নিত্য প্রয়োজনীয় পণ্য। এই ধরনের প্রশ্ন অলরেডি সলভ করেছি। তারপর যদি সুযোগ থাকে এটা অবশ্যই সলভ করে দিব। তো চলো, কথা না বলে আমরা আমাদের সূত্রে চলে যাই। দেখো, চাহিদা সমীকরণ নির্ণয় করার জন্য একটি সূত্র তোমার বইয়ের মধ্যে কিন্তু অবশ্যই আছে। আমরা মূলত প্রথমে চাহিদা সমীকরণ নির্ণয় সেই সূত্রটি আগে লিখে ফেলি। চাহিদা সমীকরণ নির্ণয়, চাহিদা সমীকরণ, হ্যাঁ, চাহিদা সমীকরণ নির্ণয় করার জন্য আমার যে ফর্মুলাটা সেটা হচ্ছে QD মাইনাস Q1, Q1 মাইনাস Q2। অর্থাৎ এইভাবে আমাকে লিখতে হবে QD মাইনাস Q1, এরপরে হচ্ছে তোমার এই সূত্রটা অবশ্যই মুখস্থ করে ফেলবে Q1 মাইনাস Q2, Q1 মাইনাস Q2 সমান সমান, যেহেতু এখানে আমাকে QD ও লাগবে এবং P ও লাগবে, আর আরেকটি হচ্ছে P মাইনাস P1, এটা হচ্ছে P মাইনাস P1 এবং P1 মাইনাস P2, P1 মাইনাস P2। অর্থাৎ এই হচ্ছে আমার সূত্র। এখন আমরা যেটা করব, আমরা এখানে মানগুলোর ব্যাখ্যাগুলো লিখে ফেলবো। QD এটা হচ্ছে আমার চাহিদার পরিমাণ, অর্থাৎ আমার QDটা হচ্ছে কি আমার চাহিদার পরিমাণ। আমার চাহিদাটা কত হবে? চাহিদার পরিমাণ, অর্থাৎ সূত্রে যেটা প্রথমে থাকে, সমীকরণে যেটা প্রথমে থাকে আর কি। হ্যাঁ, এরপর হচ্ছে Q1, Q1 মানে হচ্ছে আমার স্থিতিস্থাপকের মতো, এটাকে আমরা বলি প্রাথমিক, হ্যাঁ, প্রাথমিক চাহিদা, প্রাথমিক চাহিদা। ওকে, এরপর হচ্ছে Q2, আমার এখানে তিনটা অপশন লাগবে, Q1 দুইবার আছে। Q2 হচ্ছে কি যখন আমার চাহিদাটা একটি থেকে আরেকটিতে পরিবর্তন হয়, তাহলে আমরা এটা কি বলবো? পরিবর্তিত চাহিদা। কি বলবো? পরিবর্তিত চাহিদা, পরিবর্তিত চাহিদা। ঠিক আছে, এরপর হচ্ছে P মানে হচ্ছে দাম, P1 মানে হচ্ছে প্রাথমিক দাম, অবশ্যই প্রথমটা প্রাথমিক দাম হবে, এবং P2 হচ্ছে পরিবর্তিত দাম। এই হচ্ছে আমাদের মান। এবার আমরা কি করব? আমরা এই ফর্মুলা থেকে দেখো, আমরা কি দেখতে পাচ্ছি এখানে প্রথমে 60 টাকা 80 টাকা, অর্থাৎ প্রথমে যে 60 টাকাটা আছে এটা হচ্ছে আমার প্রাথমিক দাম এবং এটা হচ্ছে আমার পরিবর্তিত দাম। তাহলে 60 টাকা হচ্ছে প্রাথমিক দাম, আমরা এখানে পাশে লিখে ফেলি প্রাথমিক দাম সমান হচ্ছে 60 এবং 50 টাকা হচ্ছে পরিবর্তিত দাম 50। ওকে, এরপরে 80 টা হচ্ছে আমার প্রাথমিক চাহিদা, তাহলে এখানে আমরা লিখব 80 হচ্ছে প্রাথমিক চাহিদা এবং 100 হচ্ছে আমার পরিবর্তিত চাহিদা। ওকে, এই হচ্ছে আমার মানটা লিখে ফেললাম। এবার আমরা এখানে আমাদের মানগুলোকে বসিয়ে দেব, অর্থাৎ এখানে আমার QD মান আমার কাছে নেই, এটাই আমরা বের করব আসলে মূলত। মাইনাস Q1 এর মান হচ্ছে কত? 100। Q1 এর মান হচ্ছে কত তোমার? দুঃখিত, Q1 এর মান হচ্ছে প্রাথমিক 80, এখানেও হবে 80 এবং Q2 হচ্ছে কত? 100। হ্যাঁ, P1 তো আমাদের জানা নেই, আমরা বের করব। মাইনাস P1 হচ্ছে কত আমাদের? 60 এবং P1 হচ্ছে 60 এবং P2 হচ্ছে কত? 50। এই হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা যেটা করব, আমরা আমাদের মানগুলোকে আগে ছোট করে ফেলি। এখানে হচ্ছে কত? -20, এখানে হবে তোমার এখানে মাইনাস থাকবে না, এখানে হচ্ছে শুধু 10, 60 থেকে 50 গেলে এখানে হচ্ছে আমার QD -80, এখানে হচ্ছে আমার P -60। এবার আমরা যেটা করব, আমরা আমাদের অঙ্কটাকে ছোট করার জন্য বজ্র গুণ করব। আমরা 10 দ্বারা এটাকে গুণ করব, অর্থাৎ আমি এখানে লিখব 10 গুণন QD -80 সমান সমান এখানে লিখব কত? -20 গুণন P -60। এবার যদি আমরা গুণ করি, আমরা যদি গুণ করতে থাকি, এখানে আমরা বা লিখতে পারি সমান সমান, যেহেতু দুইটা সমান চিহ্ন হয়ে গিয়েছে,
আমরা এখানে বা লিখতে পারি সমান চিহ্ন, আর যদি সমান চিহ্ন লিখি অবশ্যই একটা সাইন দিতে হবে। এখন এখানে হচ্ছে কি tan QD, হ্যাঁ tan QD, ওকে, মাইনাস 8 10 হচ্ছে তোমার কত 8 আর 10 সামনে যদি গুণ করি কত হবে আমাদের হবে 800, হ্যাঁ আর কত হবে 800, আমাদের হবে কত 800, 800 সমান সমান এখানে হচ্ছে মাইনাস 20p, এখানে যদি গুণ করি মাইনাস মাইনাসে প্লাস 6 গুণে 12 1200 হবে 6 গুণে 12 1200 হবে, হ্যাঁ ওকে। এবার আমরা যেটা করব, আমরা আমাদের সূত্রটা কি জানি, আমাদের যখন কোনটা চাহিদা সমীকরণ আমরা যখন বই থেকে করি, অর্থাৎ চাহিদা সমীকরণ যখন আমাদের নির্ণয় হয় তখন আমাদের সূত্রটা কেমন থাকে, আমাদের সূত্রটা থাকে এরকম QD অর্থাৎ চাহিদা, হ্যাঁ যেখানে একটা অ্যামাউন্ট থাকবে, এখানে একটা অ্যামাউন্ট থাকবে মাইনাস এখানে দাম থাকবে, অর্থাৎ আমরা একটা সূত্র নিলাম tan - 2p, tan - 2p, আমরা এটা একটা আইডিয়া করে ধরে নিলাম। ঠিক এইরকম দেখতে আমাদের একটা সমীকরণ হবে। তাহলে এবার আমরা একটা কাজ করতে পারি, আমরা আমাদের যে tan QD আছে আমরা এটাকে রেখে দিলাম এখানে tan QD, হ্যাঁ সমান সমান হচ্ছে যে সমান সমান আমরা এখানে দিলাম, এদিকে আমরা 800 টাকা যদি এদিকে নিয়ে যাই এখানে আমরা 800 মাইনাস 20p, এদিকে প্লাস হচ্ছে 1200। তাহলে এবার কি দাঁড়াচ্ছে আমাদের, আমরা যদি ভাগ করি, দেখো যোগ করলে কত হবে 1200 যোগ 800 হচ্ছে কত 2000, তাহলে আমাদের দাঁড়াচ্ছে QD সমান সমান হচ্ছে কত, ভাগ করলে কত হবে, এখানে হয়ে যাবে আমাদের কত বা হয়ে যাবে 2000 মাইনাস 20p, 2000 মাইনাস 20p। এবার আমরা যদি আমাদের QD কে রেখে দিই, আমাদের QD সমান সমান লাগবে, QD সমান সমান রেখে দেব, আমরা এই দিকে আমাদের এটাকে ভাগ করব, 10 ডিভাইডেড বাই 2000 মাইনাস 20p। এবার আমি যদি ভাগ করি, ভাগ করলে আমার দাঁড়াচ্ছে QD সমান সমান 2000 কে আমি যদি ভাগ করি 2000 ভাগ 10 আমার হবে 200, হ্যাঁ এবং এটাকে ভাগ করলে হবে মাইনাস 10 দুগুণ 2 2p, অর্থাৎ QD মাইনাস 200 মাইনাস 2p হচ্ছে কি আমার সমীকরণ, অর্থাৎ এটাই হচ্ছে আমার কি সমীকরণ, এটাই হচ্ছে আমার চাহিদা সমীকরণ। তাহলে এখন আমরা এখানে ঠিক করে লিখতে পারি আমাদের কি QD সমান কত দাঁড়াচ্ছে 200 মাইনাস 2p। যারা এটা এখনো যারা এটা বুঝছো না তাদের জন্য একটু করে এখানে দেখাচ্ছি, দেখো আমি যদি এটা দ্বারা ভাগ করি, আমার দুটোকে ভাগ, তাহলে আমি যদি 2000 কে ভাগ করি একবার লিখব 2000 ভাগ 10, মাঝখানে মাইনাস আর মাইনাস আর হচ্ছে 20 মাইনাস p বাই 10, তাহলে আমার কি যাচ্ছে 2000 কে ভাগ করলে 10 দ্বারা ভাগ করলে হবে কত 200 মাইনাস 2p দ্বারা এর ভাগ করলে কত 2p, 10 দ্বারা 2p, এই হচ্ছে আমাদের চাহিদা সমীকরণ। দেখো কত সহজে বের করে দিলাম। এর আগে আরেকটু ব্যতিক্রম ছিল, তোমাদের যেটা সহজ থাকে তোমরা সেটাই অ্যাপ্লাই করবে। তো এই সিরিয়াসটা তোমাদের নতুন করে আমার বলার নেই, তারপরেও একটু করে দিচ্ছি। সিরিয়াসের সূত্রটাও একই রকম হবে, ঠিক এরকমই সূত্র হবে, আশা করছি এইটুকুর মধ্যে হয়ে যাবে। এদিকে যেহেতু আমরা সমীকরণটা লিখেছি আমরা এটা একটু রেস করছি, আশা করছি এখানের মধ্যে আমাদের হয়ে যাবে গণনার প্রশ্নটা। তো আমরা এখন আমরা স্থিতিস্থাপকতার সূত্র লিখব, চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র, চাহিদা স্থিতিস্থাপকতা, হ্যাঁ এটাকে আমি কি বলি ইপি কেন বলে আগে অনেক বলেছি, অর্থাৎ ইলাস্টিসিটি অফ প্রাইস, ইলাস্টিসিটি অফ প্রাইস, ওকে। ইলাস্টিসিটি অফ প্রাইসের সূত্রটা হচ্ছে কি ডেল্টা কিউ বাই ডেল্টা পি, এখানে আমরা কি লিখব ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইনটু ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইনটু পি বাই কিউ। এখানেও আমাদের সেম ট্রিটমেন্ট, এখানে আমাদের পি হচ্ছে প্রাথমিক দাম, হ্যাঁ আমাদের কিউ হচ্ছে প্রাথমিক চাহিদা, ডেল্টা কিউ হচ্ছে চাহিদার পরিবর্তন এবং ডেল্টা পি হচ্ছে দামের পরিবর্তন, হ্যাঁ আমরা বের করব। এখন এটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে দুটো দাম আছে, আমরা একটাকে লিখব কি, একটাকে লিখব প্রাথমিক দাম যেটা থাকবে আমরা Q1 লিখব, অর্থাৎ আমাদের এখানে হবে Q1 সমান হচ্ছে কত 60 এবং Q2 সমান হচ্ছে 50। তাহলে আমি যদি এবার যদি কি করি, আমার যদি চাহিদার
পরিবর্তনটা বের হবে, অর্থাৎ ডেল্টা কিউ সমান কি হবে Q2 মাইনাস Q1, Q2 মাইনাস Q1, Q2 থেকে Q1 মাইনাস হবে, তাহলে Q2 হচ্ছে 50 আর এটা হচ্ছে 60 সমান সমান কত দাঁড়াচ্ছে -10। একইভাবে আমরা এখন ডেল্টা P বের করব। ডেল্টা P বের হবে কত, আচ্ছা আগে P1 টা লিখে নিই। আগে আমার P1 প্রাথমিক দাম, আর দুঃখিত এটা হচ্ছে আমাদের ডেল্টা P হবে, এটা আমরা দাম নিয়ে বের করেছি এইজন্য ডেল্টা P হবে, আর এটা হবে P1 এবং এটা হবে আমাদের P2। এবার আমরা বের করব Q1, Q1 হচ্ছে 80, অর্থাৎ যেটা প্রথমটা করে হচ্ছে আমার প্রাথমিক চাহিদা, Q1 হচ্ছে 80, Q1 হচ্ছে 80 এবং Q2 হচ্ছে 100। এখানে আমরা কি করব ডেল্টা Q বের করব, Q বের করতে হবে Q2 মাইনাস Q1, অর্থাৎ 100 মাইনাস 80 সমান 20। তাহলে এখানে আমাদের মানটা পেয়ে গেলাম, ডেল্টা Q মানে হচ্ছে 20, ডেল্টা P মানে হচ্ছে -10 ইনটু প্রাথমিক, আমাদের প্রাথমিক দাম হচ্ছে 60 এবং প্রাথমিক চাহিদা হচ্ছে 80, যেটা প্রথমে থাকে। তাহলে আমরা যদি এত কাটাকাটি না করে সরাসরি গুণ করি, বাকি গুণ কত হবে 60 ইনটু 20 হচ্ছে 1200 এবং এখানে হচ্ছে 800 মাইনাস 80, তাহলে 1200 ডিভাইডেড বাই 80 1.5 মানে হচ্ছে কি আমার ইলাস্টিসিটিটা কি ইপি সমান তারা কত হচ্ছে, ইপি সমান আমার কি হবে আমার ইলাস্টিসিটিটা বেশি, অর্থাৎ ইপি হচ্ছে কি 1.5, ইপি হচ্ছে 1.5 গ্রেটার দেন হচ্ছে কি আমার যে 1, অর্থাৎ 1 এর থেকে 1.5টা বড়। আর যখনই আমার এই 1 এর চেয়ে আমার অর্থাৎ 1 এর চেয়ে অধিক হবে, আমার স্থিতিস্থাপকতা 1 এর চেয়ে অধিক হবে, সেই ধরনের বিষয় পুরো পণ্যগুলোকে আমরা বলবো বিলাসজাত পণ্য। অর্থাৎ এখানে যে পণ্যের চাহিদা দেওয়া হয়েছে সেটা কি ধরনের পণ্য, আমরা মন্তব্য কি লিখব বিলাসজাত দ্রব্য। একটু ব্যাখ্যা করে লিখতে হবে, যেহেতু চাহিদা আর স্থিতিস্থাপকতা 1 এর চেয়ে বড়, অর্থাৎ কি দ্রব্যটি বিলাসজাত দ্রব্য। দেখো এইটুকু প্রশ্ন আনসার করতে কিন্তু খুব বেশি সময় তোমাদের লাগবে না, তুমি যদি এটা বুঝতে পারো, আমি তো করতে তোমাদেরকে বোঝানোর মাধ্যমে করলাম, সেজন্য তোমাদের একটু সময় লেগেছে। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এই প্রশ্নটা সলভ করা তুমি যদি পারো, তুমি আরো অনেকগুলো প্রশ্ন এই ধরনের সলভ করতে পারবে। ধন্যবাদ তোমাদেরকে, এবং ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুর কাছে শেয়ার করবে। ধন্যবাদ।